অভয়া মামলার শুনানি শেষ হলো হাইকোর্টে। আজ সওয়াল জবাবের সময় সঞ্জয়ের ফাঁসি চাইল না অভয়ার পরিবার। এদিকে অভয়ার পরিবারকে নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্যের সমালোচনা শুরু হয়েছে সর্বত্র। কার কি এখতিয়ার ঠাড়ে ঠোড়ে মন্ত্রীকে সে কথাই বুঝিয়ে দিলেন অভয়ার বাবা থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। বিচার চাইলেই কি রাজনীতি? কার কাছে যাব? রাজ্য সরকার, রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে। এবার আমরা কার কাছে যাব সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি এবং তিনি যা ভালো বুঝবেন তাই করব। মেয়ের ধর্ষণ খুনের বিচার হয়েছে নিম্ন আদালতে, তবে সেই রায় স্বস্তি দেয়নি অভয়ার বাবা মাকে। তদন্ত নিয়েও বেজায় অসন্তুষ্ট হতভাগ্য পরিবার। ভরসা এখন হাইকোর্ট, সেই আশাতেই ফের আদালতের দরজায় কড়া নাড়া। তবে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসি চায় না পরিবার, তারা চায় খুঁজে বের করা হোক বাকি জড়িতদেরও। আই ফর আই, লাইফ ফর লাইফ এই নীতিতে বিশ্বাস করেন না। ওনাদের মেয়ের প্রাণ গেছে, ওনারা চাই যে সর্বোচ্চ শাস্তি যেটা কোর্ট দিয়েছে, ট্রায়াল কোর্ট, সেই শাস্তিটাই যাতে কায়েম থাকে এবং বাকিদের এগেন্সে যাতে চার্জশিট আসে এবং তাদের ট্রায়াল শুরু হয় এবং সেই সর্বোচ্চ শাস্তি যেন বাকিদেরও দেওয়া হয়। এদিকে মৃত্যু কারাদণ্ডের সাজা পাওয়া কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ারের ফাঁসির সাজা চেয়ে হাইকোর্টে যে মামলা ঠুকেছে রাজ্য ও সিবিআই, তারও শুনানি হলো সোমবার। রাজ্যের মামলা গ্রহণযোগ্য কিনা সেটাই শুনল আদালত। শুনানি শেষে স্থগিত রয়েছে রায়দান। রাজ্য সরকার বলেছে কেন মৃত্যুদণ্ড চায়, এই জন্যই চায় যে একটা দৃষ্টান্ত রাখতে হবে। এদিকে আদালতে মামলা চলাকালীনই তোলপাড় ফেলে দিয়েছে ফিরহাদ হাকিমের এখতিয়ার মন্তব্য। পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসেনি। তাহলে প্রশ্ন উঠছে কোনটা এখতিয়ার আর কোনটা নয়? নিজের মেয়ের বিচার চাওয়াটা কি লক্ষণের গণ্ডি পেরোনো? উনি শিয়ালদা কোর্টের রায়ের কপিটা ভালো করে পড়ে আমার বিরুদ্ধে যা বলার বলবেন। এখতিয়ারের মধ্যে আছি না, এখতিয়ারের মধ্যে নেই। এবং এটাও বলবো, ওনার যদি কোনো সুবিবেচনা থাকে আমাকে দেওয়ার প্রয়োজন পড়ে, উনি আসুন, আমাকে সুবিবেচনা দিন আমার মেয়ের বিচার পাওয়ার জন্য। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর এখতিয়ার মন্তব্যে ঢিঢি পড়েছে সমাজেও। চাওয়াটা তো অন্যায় নয়, কিন্তু চাইলে আমাদের প্রশাসক মেনে নিতে পারে না, এটা হচ্ছে সমস্যা। সমস্যাটা কোথায়? ন্যায় বিচারিত চাইছে মানে, ওই জন্যই তো সমস্যা। ন্যায় তো নেই, সব ফেক। এসব হচ্ছে আসল জায়গায় সব হয়ে গেছে, এটা পাবলিকও বোঝে। পাবলিক বোকা নয়। ন্যায় বিচার কি চাওয়া যায় না? অন্যায় অপরাধ নিশ্চয়ই চাওয়া যায়, নিশ্চয়ই চাওয়া যায়, নিশ্চয়ই চাওয়া যায়। এটা আমার প্রাপ্য, আমার মেয়ের বিচার আমি চাইবো, আমাদের এটা আমার অধিকার। কে রাজনীতি করছেন, শাসক নাকি এক রাতের মধ্যে সমস্ত স্বপ্নের খুন হয়ে যাওয়া এক অভাগা পরিবার? ফিরহাদ হাকিমের কি লজ্জা নেই? কোনো চোখের চামড়া নেই? কিন্তু ফিরহাদ হাকিমের মমতাকে তৈলমর্দন করতে হবে এবং মমতারও ফিরহাদ হাকিমকে তৈলমর্দন করতে হবে। আপনাদের টিএমসির লোক জড়িত আছে, প্রথম থেকে অভিযোগ উঠছে, তাহলে আপনি বলছেন কোন এখতিয়ারে? ক্ষমতা বড়ই বিচিত্র। একদা যে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রুকবানুর রহমানের খুনের ইনসাফ চেয়ে কলকাতাকে কার্যত অচল করে দিয়েছিলেন, আজ রাজ্যের মসনদে থাকা তাঁরই দল কি করে ভুলে গেল আরেক সন্তান হারানো মা বাবার যন্ত্রণা? রিপাবলিক বাংলা। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ, কুলতুলির ছোট্ট উমার ধর্ষণ খুনে ফাঁসির সাজাপ্রাপ্ত মুস্তাকিন সর্দার দ্বারস্থ হল হাইকোর্টে। সাজা কমানোর আর্জি জানিয়ে করা মামলা গ্রহণ করল হাইকোর্ট। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা। অভয়াকাণ্ডের আবহেই গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল কুলতলি কাণ্ড। দুর্গাপুজোর কয়েকদিন আগে উদ্ধার হয়েছিল ছোট্ট উমার দেহ। ধর্ষণ খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মুস্তাকিন সর্দারকে। সিট গড়ে তদন্ত শুরু করেছিল পুলিশ। ঘটনার ৬১ দিনের মাথায় মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করেছিল ব্যারাকপুর পক্সো আদালত। ধর্ষণ খুনে হয় ফাঁসির সাজা। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হল সাজাপ্রাপ্ত আসামি। যে কনভিকশনটা দেওয়া হয়েছে ডেথ সেন্টেন্স মুস্তাকিন সর্দারের উপরে, সেই বিচার প্রক্রিয়াটা হয়েছিল অতি দ্রুত। ৩১ দিনের মধ্যে তার বিচার প্রক্রিয়া শেষ করে তাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে।
এই 31 দিনের মধ্যে 36টা সাক্ষীকে এক্সামিন করেছে, তারপরে মুস্তাকিম সর্দারকেও এক্সামিন করা হয়েছে অ্যাজ অ্যান অ্যাকিউজড। তো তার পরে জাজমেন্ট দিয়েছে, এই জাজমেন্টটাকে পড়ে দেখছি এর অনেক ল্যাকুইনা আছে। মুস্তাকিনের আইনজীবীর আরো দাবি, যে আদালতে বিচার চলেছে আদতে বিচার করার এখতিয়ার ছিল না সেই আদালতে। যে কোর্ট ওর বিচারটা করেছে সেই কোর্টের বিচার করার কোনো এখতিয়ারই নেই, কেননা এর স্কুল সার্টিফিকেট থেকে প্রতীয়মান এ হচ্ছে জুভেনাইল, 17 বছর 6 মাস বয়স স্কুল সার্টিফিকেটে আছে। তো সেই 17 বছর 6 মাস বয়সের যে জুভেনাইল, তার বিচার হবে জুভেনাইল কোর্টে। এখানে স্পেশাল জাজ পক্সো কোর্ট তার বিচার প্রক্রিয়া করলো, তার বয়সটাকে কনসিডারই করলো না। মুস্তাকিনের আবেদন গ্রহণ করেছে হাইকোর্ট, শুনানির সম্ভাবনা চলতি সপ্তাহে। রিপাবলিক বাংলা। হেলাবাড়ির দলে নাম লেখালো কসবা। বাম আমলে তৈরি রাজডাঙ্গার 5তলা ফ্ল্যাট নিঃশ্বাস ফেলছে পাশের বাড়ির গায়ে। আতঙ্কিত আবাসিকরা খুঁজছেন পরিত্রাণের রাস্তা, কিন্তু সাহায্যের হাত বাড়াবে কে, সেই উত্তর নেই তাদের কাছে। বাম আমলে তৈরি রাজডাঙ্গার বহুতল শপিং তৈরির সময় নাকি কাঁপছিল এই বহুতলটি। তৎকালীন তৃণমূল কাউন্সিলরের পাত্তা দেয়নি, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। কলকাতার উত্তর থেকে দক্ষিণ বিপজ্জনক বাড়ির তালিকায় নতুন নতুন নাম জুড়েছে প্রতিদিনই। এবার কসবায় নামী শপিং মলের পেছনে হেলে পড়া বাড়ির হদিশ। রাজডাঙ্গায় এই যে G+4 অর্থাৎ 5তলা বাড়িটি, সেই বাড়িটি চোখে দেখলেই বোঝা যাচ্ছে বাড়িটি হেলে রয়েছে। এমনকি গেটের ওপরের যে লোহাগুলি রয়েছে সেগুলো ওয়ালের মধ্যে ঢুকে গিয়েছে এবং রীতিমতো বেঁকে গেছে। 2003 সালে তৈরি 5তলা বাড়ি হেলতে শুরু করেছে 6 থেকে 7 বছর আগে। নিচের তলায় রয়েছে রেস্তোরাঁ, বহুতলের দেওয়ালে ধরেছে ফাটল। হ্যাঁ, এখানে পুকুর ছিল, তার উপরেই প্রমোটার ঘরটা করা হয়েছে আর কি। তো 4তলা করার কথা ছিল, সেখানে তো এত বড় বিল্ডিং করেছে। এই যে ফাটল চলে এসেছে, এই দিক থেকে বাড়িটা উল্টো দিকে হেলে যাচ্ছে, সেই জন্যই কিন্তু বাড়ির নিচ থেকেই কিন্তু ফাটল চলে এসেছে। ভয় তটস্থ বাড়ির বাসিন্দাদের বিস্ফোরক বয়ান। কসবার নামী শপিং মলে কাজ চলার সময় নাকি কেঁপে ওঠে এই রাজডাঙ্গার বাড়ি। মলটা যখন তৈরি হয় তখন এই বাড়িটা সয়া ছিল, যখন ভেতরে যখন গাঁথনি হচ্ছে, ঠিক আছে, মলের জন্য, হ্যাঁ, তখন বাড়িটা আস্তে আস্তে ভাইব্রেট হয়, ঠিক আছে। ভাইব্রেট হতে হতে সাইডগুলো আমরা এখন নিচে নেমে দেখছি বাড়িটা কাঁপছে। এখানে কেউ থাকছে না এখন, কেন সবার ভয় আছে বলে, আতঙ্কে অনেকেই থাকছে না। যখন মল শুরু হয় কাজ, মানে ডিগিং, লাইক এটা 2টো বেসমেন্ট আছে, তো ডিগ করা শুরু করে তখনই এইসব হয়। আমাদেরও ঘরে অনেক ফাটল ধরে গেছে। যেহেতু বাম জমানায় তৈরি বাড়ি, তাই সে বিষয়ে নাকি কিছুই বলতে পারবেন না পুরসভার 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না। বাম ও তৃণমূল জমানা দোষারোপ খেলার মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। তো বাম জামানা বললেই হলো তৃণমূলের জামানা হয়েছে। জামানা চেঞ্জ করে লাভ নেই, নিজেদের ভুল কাজটা স্বীকার করতে হবে তাদের। তারা অন্যের ঘাড়ে দিয়ে চালালে পারবে না। আমরাও এটা জানার পরে আমাদের কর্পোরেশন, আমাদের সময়তেও আমরা এটা অ্যাকশন নিয়েছি। যতই দায়মুক্ত হওয়ার চেষ্টা করুক তৃণমূল, দুর্নীতির ভারী মমতার সরকার এবং মানুষের ভবিষ্যৎ হেলে পড়েছে, এমনটাই মন্তব্য করল বিজেপি। যেভাবে একটা বিল্ডিং বানাতে গেলে অবৈধ জমিকে বৈধ করে দেওয়ার খেলা চলে কর্পোরেশন থেকে, মেয়র এবং কাউন্সিলররা কি ঘুমন? আমাদের এখানে এক একজন কাউন্সিলরের পয়সা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, সবার মাথা খারাপ হয়ে যাবে। কি করে আসে? তারা স্কোয়ার ফুটে পয়সা নেন। কসবা রাজডাঙ্গার বহুতল যেন ইতালির হেলানো মিলার। টাকা দিয়ে বাড়ি কিনেও শান্তি নেই, প্রমোটারের মোটা টাকা পকেটে ঢুকলেই চুপ পুলিশ প্রশাসন, মূল্যহীন সাধারণ মানুষের প্রাণ। সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা।